হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ক্লাস 11-এর নতুন সিলেবাস এই 2024 থেকে চালু হয়েছে তোমরা জানো। সেই নতুন সিলেবাসের কিছু ক্লাস আমি অলরেডি দিয়ে রেখেছি, প্লেলিস্টে ক্লাস 11 বলে লেখা আছে, খুঁজলেই পাবে। আজকে সেই নতুন সিলেবাসের আবার অন্য একটা পোয়েম পড়াবো, দ্য ব্যাঙ্গেল সেলার্স। লিখে রেখেছি ব্যাঙ্গেল সেলার্স, সরোজিনী নাইডু। সেকেন্ড সেম বড় কোশ্চেন, ঠিক আছে, ডেসক্রিপটিভ কোশ্চেন হবে, কিন্তু ফার্স্ট সেম এমসিকিউ, তার মানে কি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স। অর্থাৎ ফার্স্ট সেমে আমাদের ঠিকঠাক স্কোর করতে গেলে একদম লাইন বাই লাইন খুঁটিয়ে পড়তে হবে, পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে হবে। আমিও চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা পিসের একদম প্রত্যেকটা সেন্টেন্সের অর্থ যেন তোমরা বুঝতে পারো, ওয়ার্ডগুলো যেন একদম ক্লিয়ার থাকে, অ্যাকচুয়াল কি বলতে চাইছে সেই মানে তার আক্ষরিক অর্থ এবং অন্তর্নিহিত অর্থ যতটা পারবো আমি তোমাদেরকে ইন ডিটেলে দিয়ে দেব, যাতে যে ধরনের কোশ্চেনই আসুক না কেন তোমাদের কোনো অসুবিধে না হয়। তাহলে ব্যাঙ্গেল সেলার্স কার লেখা বললাম? সরোজিনী নাইডু। কবি সম্পর্কে খুব একটা ডিটেলে যাচ্ছি না, কারণ তোমরা ইতিহাসে সরোজিনী নাইডু সম্পর্কে পড়েছো। উনি একাধারে সাহিত্যিক ছিলেন এবং রাজনীতিতেও যুক্ত ছিলেন, ঠিক আছে, আমরা ওই দিকটাই যাচ্ছি না, কারণ খুব একটা ইম্পর্টেন্ট নয় আমাদের এখানে কবির অংশটা। আমরা সরাসরি কবিতায় আসছি। কবিতায় আসার আগে জাস্ট দু একটি কথা বলি। এই যে কবিতাটা আমরা পড়তে যাচ্ছি, ব্যাঙ্গেল সেলার্স, এটা ব্যাঙ্গেল মানে হচ্ছে চুড়ি, মেয়েরা চুড়ি পরে, সেলার চুড়ি বিক্রেতা। আপাতভাবে এটা চুড়ি বিক্রেতাদের কথা বললেও অ্যাকচুয়ালি এই কবিতাটা ভারতীয় নারীদের পুরো লাইফ যে জার্নি, তাদের যে কৃষ্টি, নারীদের নিজস্ব যে ঐতিহ্য, রীতি নীতি, সেইগুলোকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে কবি এই ব্যাঙ্গেল সেলার্স কবিতার মধ্যে দিয়ে। অর্থাৎ এক কথায় বলতে গেলে এই ব্যাঙ্গেল সেলার্স কবিতাটা হলো দ্য জার্নি অফ ইন্ডিয়ান উমেন। ঠিক আছে, শুরু করা যাক কবিতা একদম সরাসরি। আমি লাইন বাই লাইন বলবো, যতটা পারবো ইন ডিটেলে বলবো, তোমরা একদম বই খুলে লাইন বাই লাইন দেখতে থাকবে। ফার্স্ট স্ট্যান্ডার্ড, ব্যাঙ্গেল সেলার্স আর উই। দেখো প্রথমেই ডিক্লেয়ার করে দিচ্ছে আমরা হলাম ব্যাঙ্গেল সেলার, চুড়ি বিক্রেতা। আমরা হলাম চুড়ি বিক্রেতা। উই হু, যারা বিয়ার বহন করছে, অর্থাৎ বয়ে নিয়ে যাচ্ছি, আওয়ার শাইনিং লোডস। শাইনিং মানে উজ্জ্বল, আর লোড মানে বোঝা। শাইনিং লোড, তাহলে উজ্জ্বল বোঝা বলতে কি বোঝাচ্ছে? ওই চুড়িগুলোকে বোঝাচ্ছে, শাইনিং লোড। টু দ্য টেম্পল ফেয়ার, মন্দিরের মেলায়। অর্থাৎ ওই দূরে মন্দিরে কোনো মেলা বসেছে, সেই মেলাতে আমরা চুড়ি বিক্রি করতে যাচ্ছি। আমাদের কাছে প্রচুর চুড়ি রয়েছে। লোড বলছে, লোড মানে বোঝা, অর্থাৎ প্রচুর চুড়ি আমরা বয়ে নিয়ে যাচ্ছি। তোমরা শহরের ছেলেরা দেখেছো কিনা জানি না, গ্রামে অনেকেই এখনো মানে এই জিনিসটা হয়, অনেকটা এরকম ব্যাপার হয়। বেলুন বিক্রি দেখেছো? যেমন এরকম একটা পোলের মতো থাকে, ঠিক আছে, নিয়ে তারপর কি করে, এখান থেকে অনেক ছোট ছোট লাঠি বার করা থাকে। এবার এখানে চুড়িগুলো সব লাগানো থাকে, ঠিক আছে, এখানে। এবার এই যে বাঁশের মতো অংশটা, এই পোলটা, এটাকে কাঁধে করে নিয়ে যায়। ব্যাপারটা এরকম। তাহলে এই যে চুড়িগুলো আছে লাগানো, এখানে বিভিন্ন রঙের চুড়ি আছে। তাহলে এবার এত চুড়ি আছে, তাহলে সেটাতে একটা লোড, বোঝা, তাহলে সেই বোঝার কথা বলছে, শাইনিং লোড। বোঝা গেল? তাহলে এখান থেকে আবার মানে কোশ্চেন আসতেই পারে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড শাইনিং লোডস রেফার টু হিয়ার? শাইনিং লোডস বলতে কি বোঝানো হচ্ছে? তাহলে হিয়ার দ্য ওয়ার্ড শাইনিং লোডস রেফার টু দ্য ব্যাঙ্গেল। চুড়িগুলোকেই বোঝাচ্ছে শাইনিং লোডস বলতে। ঠিক আছে, তাহলে প্রথম দুটো লাইন আমরা কি পেলাম?
একদম ডিক্লারেশন যে আমরা হলাম ব্যাঙ্গেল সেলার্স, চুড়ি বিক্রেতা। উই যারা, হু বিয়ার যারা বহন করছি, বয়ে নিয়ে যাচ্ছি, আওয়ার শাইনিং লোডস এই উজ্জ্বল বোঝাকে টু দ্য টেম্পল ফেয়ার, ওই মন্দিরে মেলা বসেছে, ওখানে আমরা নিয়ে যাচ্ছি। হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেইনবো টিন্টেড সার্কেল অফ লাইট। এবার যে কোনো জিনিস বিক্রি করতে হয়, যারা মানে ফেরি করে মানে ওই যে রাস্তায় রাস্তায় বিক্রি করে বা মেলাতে বিক্রি করে, তাকে বলে ফেরি, তাদেরকে বলে ফেরিওয়ালা, আর এই কাজটাকে বলা হয় ফেরি করা। তাহলে কি তাদের সবারই একটা করে ট্রেড ক্রাই আছে। বিভিন্ন কেউ হয়তো রাস্তা দিয়ে সাইকেলে করে সবজি নিয়ে যাচ্ছে, তারা একরকম করে ডাকে। কেউ হয়তো মাছ নিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে মাছ বিক্রি করতে করতে যাচ্ছে, তারা একরকম করে ডাকে। এরা চুড়ি বিক্রি করছে, এদের নিজস্ব একটা ট্রেড ক্রাই থাকবে। তো তারা সেরকম করে বলছে, ও চুড়ি আছে গো, কে কে নেবে চুড়ি, হু উইল বাই, কে কিনবে, দিজ এই, ডেলিকেট নরম, ব্রাইট উজ্জ্বল, রেইনবো টিন্টেড, রেইনবো মানে রামধেনু, আর টিন্টেড মানে রঙের, রামধেনু রঙের সার্কেলস অফ লাইট। সার্কেল মানে বৃত্ত, লাইট আলোক বৃত্তগুলি কে কে কিনবে। আবার দেখো ব্যাঙ্গেলকে আবার একটা অন্য দুটো শব্দ বন্ধ ব্যবহার করে প্রকাশ করা হলো। মানে ব্যাপারটা কি, এগুলো তো সব ব্যাঙ্গেল চুড়ি, এবার চুড়িগুলোর ওপর হয়তো আলো পড়ছে, চুড়িগুলোর ওপর আলো পড়লে কি হবে, চকচক চকচক করবে। এবার চুড়িগুলো তো বৃত্ত, গোল, তার উপর আলো পুরো চকচক করছে, সেই জন্য বলছে সার্কেল অফ লাইট। এখানেও কোশ্চেন আসতে পারে ওই শাইনিং লোডের মতো, যে এই সার্কেল অফ লাইট বলতে কি বোঝানো হয়েছে। তাহলে সার্কেল অফ লাইট বলতে ওই ব্যাঙ্গেলস গুলোকেই, চুড়িগুলোকেই বোঝানো হয়েছে। তাহলে চুড়ি বিক্রেতারা মেলাতে যাচ্ছে চুড়ি বিক্রি করব বলে, এবং তারা বলছে যে আমাদের কাছে এরকম রঙের, রামধেনু মানে কি, রামধেনুতে 7টা রং থাকে, অর্থাৎ বলতে চাইছে রং বেরঙের চুড়ি, বিভিন্ন রঙের চুড়ি আমাদের কাছে আছে, কে কিনবে এই চুড়ি। লাস্টারাস টোকেন অফ রেডিয়েন্ট লাইফস, খুব সুন্দর কথা। লাস্টারাস টোকেন অফ রেডিয়েন্ট লাইফ, লাস্টারাস অর্থাৎ উজ্জ্বল, টোকেন বলতে এখানে সাইন, চিহ্ন, অফ রেডিয়েন্ট লাইফ, উজ্জ্বল জীবনের চিহ্ন। কাদের, ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস। এবার দেখো আস্তে আস্তে কবি মানে তার যে মূল জায়গাটায় যেটা সে যেতে চলেছে, যেটা বললাম দ্য জার্নি অফ উইমেন্স লাইফ, মেয়েদের জীবনের পুরো জার্নি কবিতাটা দেখো। এবার জাস্ট একটু টাচ দিল ফার্স্ট স্ট্যাঞ্জার, মানে শেষ 2 লাইনে। বলছে এই যে চুড়িগুলো কে কিনবে সেটা বলে নি, বলছে এই চুড়িগুলো হলো লাস্টারাস অর্থাৎ ব্রাইট, নোট করবে। টোকেন্স মানে শাইন বা চিহ্ন, কিসের, অফ রেডিয়েন্ট লাইফ অর্থাৎ আনন্দে উদ্ভাসিত জীবনে, যাদের জীবনে প্রচুর আনন্দ সুখ, একদম মানে সুখময় জীবন তাদের। তাহলে এরকম জীবনটা কাদের, ফর হ্যাপি ডটার্স, মেয়েদের, ডটার্স বলতে কন্যা, অর্থাৎ এখানে অবিবাহিত মেয়েদের কথা বলছে, অ্যান্ড হ্যাপি ওয়াইফস বা বিবাহিত অর্থাৎ যাদের স্বামী আছে তাদের কথা বলছে। এবার সাহিত্যের একটা মজা কি জানো তো, অনেক সময় কবি বা সাহিত্যিকরা কিছু বলে না, কিছু না বলে অনেক কথা বলে দেয়। এখানে তাহলে মেয়ে বলতে কি শুধুমাত্র অবিবাহিত আর বিবাহিত এই দুটো, তা কিন্তু নয়। আরো একটা মেয়েদের জীবন আছে, সেটা হচ্ছে বৈধব্যের জীবন, অর্থাৎ যখন একটা মেয়ের স্বামী মারা যায় তখন সে বিধবা হয়। তাহলে এখানে তার কথা বললো না তো, এখানে শুধু দুটো সেকশনকে নিল, একটা হচ্ছে অবিবাহিত আর একটা হচ্ছে বিবাহিত। সধবা বাংলায় যাকে বলে, কুমারী এবং সধবা, আরো ভালো বাংলায় বললে একটা হচ্ছে কুমারী মেয়ে আর একটা হচ্ছে সধবা মেয়ে যাদের স্বামী আছে। তাহলে তাদের জীবনটাকে বলছে লাস্টারাস অফ রেডিয়েন্ট লাইফস, অর্থাৎ তাদের জীবনটাকে বলছে উজ্জ্বল। এবার দেখো বিধবা মেয়েদেরকে দেখেছো কেমন তারা পোশাক পরে, তারা রঙিন পোশাক পরে,
পরে না তো, সাধারণত সাদা, বয়স্ক যারা বিধবা থাকে দেখেছো তো, সাদা, জানি সাদা কালো এরকম সাদা কাপড় পরে, কালো বা এই টাইপের পাড় থাকে, এবং তারা চুড়ি টুড়ি এসবও মানে কিছু পরে না, তাই না? রঙিন কোনো কিছু তাদের থাকে না। কারণ কি? কারণ তাদের জীবন থেকে তো রংটাই চলে গেছে। অর্থাৎ যেটা বললাম, কিছু না বলে অনেক কথা বলে দিল। তাহলে এখানে কবি কি বলতে চাইলো? কবি বলতে চাইলো যে ওই স্বামী, অর্থাৎ স্বামীকে নিয়ে থাকাটাই হচ্ছে রঙিন জীবন। স্বামী চলে গেলে একটা নারীর, ভারতীয় নারীর জীবন থেকে রংটাই চলে যায়। তখন তো সে আর এই রঙিন সাজে সাজবে না। তাহলে সেই জন্য এখানে শুধুমাত্র এই দুটো শ্রেণীর কথা বললো, ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস। এদের জীবন রঙিন, উজ্জ্বল। ঠিক আছে, ফার্স্ট স্ট্যান্ডার শেষ হলো। নেক্সট, সেকেন্ড স্ট্যান্ডার। সাম আর মিট ফর মেডেন্স রেস্ট। এবার সাম, তার মানে সাম বলতে কি বোঝাচ্ছে? সাম ব্যাঙ্গলস আর, সাম বলতে কিছু চুড়ি, সাম ব্যাঙ্গলস আর মিট ফর মেডেন্স রেস্ট। মেডেন মানে কুমারী। কিছু কিছু চুড়ি কুমারী মেয়েদের রিস্টের জন্য, রিস্ট মানে যে কবজি, আর হাতে পড়বে। সেগুলো রং কেমন? সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট। খুব ভালো করে বুঝতে হবে এই কথাগুলো যেগুলো বলতে চলেছে এরপর, খুব গভীর অর্থ আছে। সিলভার রূপলি রঙের এবং ব্লু রঙের। কেমন দেখতে লাগবে সেটা? অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, ওই দূর পর্বত যেটা কুয়াশায় ঢাকা থাকে, অর্থাৎ কুয়াশাচ্ছন্ন পর্বতের ন্যায় সেটা দেখতে লাগবে। কেন হঠাৎ এই কথার কেন অবতারণা করলেন কবি? শুধু রংটা বললেই তো হতো, সিলভার বা ব্লু বা অন্য কোনো রং বললেই তো হতো। শুধু রং বললো তাই নয়, তার সঙ্গে একটা তুলনা আনলো। কি সেটা? মাউন্টেন মিস্ট। এটা তো আক্ষরিক অর্থটা গেল, কিন্তু অ্যাকচুয়ালি কি কবি এটা বলতে চাইলো? না, কবি এর থেকে অনেক গভীর ইঙ্গিত প্রদান করতে চাইলো। কি রকম? প্রথমত হচ্ছে চুড়িটা কাদের জন্য? মেডেনদের জন্য, কুমারীদের জন্য। তাহলে চিন্তা করো, ওই মোটামুটি 15, 16, 17, 18, 19, 20 এই বয়সটা, যে বয়সী মেয়েদের এখনো বিয়ে হয়নি, ঠিক আছে? এইটা আর পাহাড়টাকে তুলনা করো বিবাহিত জীবনের সঙ্গে। দূরের পাহাড়, আমরা দূর থেকে পাহাড়টার এক্স্যাক্ট চিত্রটা পাই, দেখতে পাই, দূর থেকে দেখতে পাই না তো, যে ঠিক পাহাড়ে কতগুলো গাছ আছে, হ্যাঁ, পাহাড় পাথরগুলো কি বড় বড় পাথর আছে না ছোট ছোট আছে, বা ওখানে কোন কোন পশু চড়ছে, আমরা দেখতে পাই দূর থেকে। যখন দেখি শুধু একটা পাহাড় বা পর্বত বুঝতে পারি, এবং একটা কুয়াশা আচ্ছন্ন থাকে। একটা কুমারী মেয়ের জীবনও তার একটা ধারণা থাকে, বিবাহিত জীবনে এরকম হয়, স্বামী থাকবে, শ্বশুরবাড়ির লোকজন থাকবে, অনেক দায়িত্ব থাকে, কর্তব্য থাকে, একটা এরকম ধারণা থাকে। কিন্তু এক্স্যাক্ট বিবাহিত জীবনটা কেমন তার কি কোনো ধারণা থাকে? থাকে না তো। তাহলে এক্স্যাক্ট বিবাহিত জীবনটা কেমন সেটা জানার জন্য বিয়ে করতে হবে, তাই না? তাহলে এখানে কি বলতে চাইলো কবি? যে একটা কুমারী মেয়ের জীবনে যেমন বিবাহ সম্পর্কে অস্পষ্ট ধারণা থাকে, তাহলে সেই অস্পষ্ট ধারণাটাকে একটা, মানে ওই যে যেটা কুয়াশা, কুয়াশাটা কিসের? কুয়াশাটা ওই যে মাঝখানে যে পার্থক্যটা, একটা বিবাহিত আর অবিবাহিত মেয়েদের মধ্যে যে একটা অদৃশ্য পার্থক্য আছে। সেটা গান আছে না, কি সিনেমায় একটা আছে জানো, সিঁথিরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল। অর্থাৎ ওই যে একটা মানে সিঁথিতে সিঁদুর পড়ার আগে এক জীবন, আর তারপরে আর এক জীবন। তাহলে এই অদৃশ্য একটা পর্দা দিয়ে রেখেছে কে? এই কুয়াশাটা। তাহলে বোঝা গেল কতটা গভীর অর্থ। তাহলে কেন এই মাউন্টেন মিস্টের অবতারণা করলো? তার কারণ হচ্ছে একটাই, কবি বলতে চাইছে একটা অবিবাহিত মেয়েদের ওই বিবাহিত জীবন সম্পর্কে এরকম আমরা দূর থেকে যেমন পর্বত থেকে, ঠিক আছে পর্বত দেখতে পাচ্ছি,
কিন্তু এক্স্যাক্ট খুঁটিনাটি পর্বতটা সম্পর্কে জানতে পারছি না, তার উপর একটা কুয়াশার আস্তরণ রয়েছে বলে ঠিক সেরকম একটা কুমারী মেয়ের বিবাহিত জীবন সম্পর্কে স্পষ্ট ধারণা থাকে না। ঠিক আছে, নেক্সট। তাহলে এটা কোন বয়সের জীবন, কোন বয়সের মেয়েদের কথা বললাম? মেয়েদের, কিন্তু কোন বয়সের? বিয়ের আগের। ঠিক আছে, আবার দেখি সাম আর কিছু কিছু আর ফ্লাস্ট। ফ্লাস্ট কথাটার মানে হচ্ছে ব্রাইট রেড, পরীক্ষায় খুব সম্ভবত আসতে পারে এটা। ফ্লাস্ট মানে ব্রাইট রেড, নোট ডাউন করে নেবে। সাম আর ফ্লাস্ট কিছু কিছু একদম উজ্জ্বল লাল রঙের, লাইক দ্য বার্ডস, সেই কুড়ির মতো, দ্যাট ড্রিম, যেটা স্বপ্ন দেখছে, অন দ্য ট্র্যাঙ্কুইল ব্রো। ট্র্যাঙ্কুইল মানে শান্ত, ব্রো মানে ওই পাহাড়ে যে হিল সাইড, অ্যাকচুয়ালি ব্রো মানে হিল সাইড, পাহাড়ের ধারে যে ছোট ছোট পাথর বা বোল্ডারগুলো আছে, তার ফাঁক থেকে অনেক সময় গাছ মানে ছোট ছোট গাছ বা কুড়ি মুখ বাড়িয়ে থাকে, সেই জিনিসটাকে বলছে। অন দ্য ট্র্যাঙ্কুইল ব্রো অফ দ্য উডল্যান্ড স্ট্রিম, পাহাড়ি নদীর পাশে যে পাথরগুলো পড়ে আছে তার পাশ থেকে একটা কুড়ি হয়তো মুখ বাড়িয়েছে। দেখো প্রথম দু লাইনে ওই বয়সী মেয়েদের কথা বললো, এই দু লাইনে কাদের কথা বলছে? একদম মেয়ে, কিন্তু কাদের? ওই মোটামুটি 4-5 এইরকম সময়টা, বা 3-4 ওই পর্যন্ত, 5-6 এই সময় পর্যন্ত, এই বয়সী মেয়েদের। তাহলে তাদের জন্য চুড়ি আছে, ওই বয়সী মেয়েদের জন্য। সেই চুড়ির রং কি? ফ্লাস্ট, ব্রাইট রেড, উজ্জ্বল লাল রঙের। এবার তুলনাটা কিরকম করছে দেখো, ওইটাই যেমন মাউন্টেন মিস্টের সঙ্গে তুলনা করলো, এইটা তুলনাটা কেমন করছে? যে অন দ্য ট্র্যাঙ্কুইল ব্রো, শান্ত, এলাকাটা শান্ত, ব্রো মানে বোল্ডারের পাশে অফ এ উডল্যান্ড স্ট্রিম। এবার পাহাড়ি নদী কিরকম হয়? একটু গতিশীল হয়, কলো কলো শব্দে বয়ে যায়। এবার বাড়ির ওই ছোট্ট 4-5 বছরের বাড়ির মেয়েটাকে তুলনা করো, পুরো শান্ত বাড়িতে একদম মানে জমিয়ে রাখে, চিৎকার চেঁচামেচি, খেলাধুলা, তখনই ঝোঁক, তখনই বায়না, তখনই আনন্দ, তাই না? অর্থাৎ পাহাড়ি নদীর মতোই চঞ্চল সেই মেয়েটি, এখানে সেই মেয়ের সঙ্গে তুলনা করা হলো। অর্থাৎ ওই বয়সটাকে, ওই 3-4-5-6 এই সময়ের যে মেয়েদের বয়সটাকে বলছে, সেই বয়সী মেয়েদের জন্য চুড়ি আছে। তাহলে ওখানে তুলনা কিসের সঙ্গে হলো? মাউন্টেন মিস্টের সঙ্গে। কেন? কারণ একটা ওই 4-5 বছরই মেয়ের তো আর বিয়ে সম্পর্কে কোনো ধারণা থাকবে না, বিয়ে কি জিনিস। কিন্তু ওই যেটা বললাম 15, 16, 17, 18 এই বয়সী মেয়েদের বিয়ে সম্পর্কে একটা ধারণা সৃষ্টি হতে শুরু করে, সেই জন্য মাউন্টেন মিস্টের সঙ্গে তুলনা। এবার একদম ওই 3-4-5 এই বয়সটা, এই বয়সে একদম পাহাড়ি নদীর মতোই তারা চঞ্চল, সেটা। নেক্সট, মেয়েদের আরো একটা স্তর আছে, কুমারী বয়সে আর একটা স্তর আছে। কোনটা? এই যে মাঝের গ্যাপটা, কোনটা? ওই মোটামুটি ওই 7, 8, 9, 10, 11, 12 এই যে স্তরটা দেখা যাক। সাম আর এক গ্লো, কিছু কিছু আবার একগুলো মানে গ্লোয়িং, উদ্ভাসিত হচ্ছে, উইথ দ্য ব্লুম, ব্লুম মানে প্রস্ফুটনের মধ্যে, দ্যাট ক্লিপস, ক্লিপস মানে অ্যাকচুয়ালি দুদিকে ভাগ হয়ে যাওয়া, দুদিকে বিদীর্ণ হয়ে যাওয়া। যেমন লাঙল চালানোর সময় যদি দেখে থাকো কি হয়, যখন লাঙলটা চলে মাটিটা দুদিকে ভাগ হয়ে যায়। বা বীজের যখন অঙ্কুরোদ্গম হয় দেখবে কি হয়, ওই বীজপত্রটা দুদিকে ভাগ হয়ে যায়। তাহলে এই জিনিসটাকে বলে ক্লিপ, বুঝে গেল? তাহলে ব্লুম দ্যাট ক্লিপস টু দ্য লিম্পিড গ্লোরি, লিম্পিড খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, নির্মল, একদম দাগহীন, অনাবিল যেটাকে বলা হয়, গ্লোরি অফ নিউবর্ন লিভস। অর্থাৎ একটা নিউবর্ন, যেটা বললাম অঙ্কুরোদ্গম হয়েছে, সদ্য কচি দুটো পাতা বেরিয়েছে, তখনও সেই পাতা লিম্পিড থাকে, অর্থাৎ নির্মল থাকে। খুব গভীর অর্থ, এই দুটো লাইনের সব থেকে গভীর অর্থ। ভেঙে বলছি, দেখো সাম আর এক গ্লো, তাহলে দুটো বয়স হয়ে গেলে এবার মাঝের এই বয়সের মেয়েদের কথাটা চিন্তা করো। কোন বয়সে? 7, 8, 9, 10, 11, 12 এই সময়টা। তাহলে সাম আর এক গ্লো, কিছু কিছু চুড়ি উদ্ভাসিত হচ্ছে, উইথ দ্য ব্লুম, ওই প্রস্ফুটনের মতো, সেই ফুলের মতো, দ্যাট ক্লিপস, যেটা দুদিকে বিদীর্ণ হয়ে যাচ্ছে। অর্থাৎ কি বলতে চাইছে কবি এখানে? কবি নিজে একটা নারী,
কবি যেটা বলতে চাইছে, এই বয়সে একটা নারী শরীরের মধ্যে, একটা মেয়ে একটা শরীরের মধ্যে নারী সত্তাগুলো জেগে ওঠে, তার শরীরে একটা নারীর লক্ষণগুলো ফুটে উঠতে শুরু করে। তাহলে ব্লুম আর ক্লিপস এই দুটো ওয়ার্ডকে খেয়াল করো। ব্লুম প্রস্ফুটিত হয় আর ক্লিপ দুদিকে, বুঝতে পারছো? তাহলে সেইটার কথা বলছে। এবং লিম্পিড ওয়াটার কথাটা ডিপেন্ড হোক। লিম্পিড মানে কি? নির্মল, অর্থাৎ দাগহীন। অর্থাৎ বললো কি পাতার মতো, সদ্য বেরিয়েছে এরকম পাতার মতো, অর্থাৎ ওই পাতাটাকে এখনো কোনো পোকাতে কাটেনি। তার মানে সাধারণত একটা মেয়ে যার শরীরের মধ্যে সদ্য নারী সত্তাগুলো জাগরিত হচ্ছে, সেই নারী তখনও কলুষিত হয়নি। এই তুলনাটা করতে লাগলো। অর্থাৎ ওই বয়সী মেয়েদের জন্য চুড়ি আমাদের কাছে আছে। নেক্সট, থার্ড স্ট্যাঞ্জা। Some are like the fields of sunlit corn. কিছু কিছু চুড়ি আছে আবার ফিল্ডস অফ সানলিট কর্ন। সানলিট মানে সূর্যের আলোয় আলোকিত, কর্ন মানে শস্যভূমি, সেরকম রঙের, অর্থাৎ সূর্যের আলোকিত শস্যভূমি মানে কি? কালারটা কি? পাকা শস্যের কি গোল্ডেন কালার। তাহলে ওই রঙের চুড়িও আছে। কাদের জন্য? মিট ফর, তৈরি হয়েছে কাদের জন্য? ফর এ ব্রাইড, নববধূর জন্য। অন আর ব্রাইডাল মর্ন, ব্রাইডাল মানে ওই বিয়ের দিন সকালে। অর্থাৎ স্টেজগুলো চিন্তা করো, একদম ছোটদের জন্য বললো, তার পরবর্তী বয়সটা অর্থাৎ 4, 5, 6, 7 বললো, তারপর 8, 9, 10, 11, 12 বয়সটার কথা বললো, তারপরেরটা একদম বিয়ের আগে পর্যন্ত যে বয়সটা সেটা বললো। এইবার সেই মেয়ে বিয়ের পিঁড়িতে বসছে। থার্ড স্ট্যাঞ্জারটা শুরু হচ্ছে এইভাবে। এবার সেই মেয়ে বিয়ের পিঁড়িতে বসলো, মানে বসবে সেই দিন, বিয়ের দিনের কথা বলছে। তাহলে বিয়ের দিন সকাল থেকে কি একটা যে মেয়ে বিয়ে হতে চলেছে, প্রচুর সোনা দানার পোশাক পরে থাকে না, সোনালি রঙের। চুড়ি বিক্রেতারা বলছে ওই সোনালি রঙের চুড়িও আমাদের কাছে আছে, ঠিক আছে। সাম লাইক দ্য ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার। আবার কিছু কিছু চুড়ি আছে লাইক দ্য ফ্লেম, ওই আগুনের মতো, অগ্নিশিখার মতো, অফ দ্য ম্যারেজ ফায়ার। ম্যারেজ ফায়ার বলতে এই যে আমাদের সবাই বিয়ে দেখেছো, হিন্দুদের বিয়ে কি হয়? অগ্নি সাক্ষী করে বিয়ে হয়, তাই না? ম্যারেজ বিয়ে কি অগ্নি সাক্ষী করে? ওই যে কুসুম ডিঙের ব্যাপারটা তো, আগুনে হইটই ফেরার ব্যাপারটা তো সবাই জানো। অনেকের হোমও হয়, অর্থাৎ অগ্নিদেবকে সাক্ষী রেখে বিয়ে হয়। তাহলে এখানে আগুনের ইমেজটা আনলো কবি। কেন? আগুন মানে কি? উত্তাপ্ত। আগুন মানে উত্তাপ এবং আলো। তাহলে এই আগুন কিসের প্রতীক? একটা নববধূর জীবনে, তার হৃদয়ের অন্তরতম স্থলে তার স্বামীর প্রতি যে প্রেমের আগুন বা কামনার আগুন, সেইটাকে এখানে ইঙ্গিত করছে। কি বলছে? সামার লাইক দ্য ফ্লেম অফ হার ম্যারেজ ফায়ার, বিয়ের আগুনের মতো, রঙেরও আছে। আর রিচ উইথ হিউ, সেই রঙে, অফ হার হার্টস ডিজায়ার, তার হৃদয়ের যে আকাঙ্ক্ষা। তার হৃদয়ের আকাঙ্ক্ষাটা কি? কি হৃদয়ের আকাঙ্ক্ষা? একটা নববধূর হৃদয়ের আকাঙ্ক্ষা কি থাকতে পারে? যে আমার স্বামী, আমার শ্বশুরবাড়ির লোকজন সবাইকে নিয়ে সুখে থাকবো। সাধারণত আমাদের সাধারণ বাড়ি মেয়েদের এটাই তো, সব মেয়েদেরই এটা আকাঙ্ক্ষা থাকে যে বিয়ের পর একটা সুখী জীবনযাপন করব। এবার আগুনে কি পাই আমরা? আলো এবং উত্তাপ পাই। অর্থাৎ এই আলো তার মনের মধ্যে আছে যে আমি আমার শ্বশুরবাড়িকে আলোকিত করে রাখবো। আর উত্তাপটা কিসের জন্য? তার মানে স্বামীকে কাছে পাওয়ার যে কামনা, যে বাসনা, সেই উত্তাপকে ইঙ্গিত করছে। এবং এই রকম আগুনের মতো রঙের, অগ্নিশিখার মতো রঙের চুড়িও আমাদের কাছে আছে। টিঙ্কলিং, টিঙ্কলিং মানে অনেকগুলো চুড়ি পরে মেয়েদের খনখন খনখন আওয়াজ হয় না? এবার ওই বিয়ের দিনের একটা মেয়ে কত কত সোনার দানা পোশাক, মানে বালা পরে থাকে বলতো, দু হাতে অনেক রকম থাকে ওদের, আমি অত নামটাম জানি না, কীসব কঙ্কন টঙ্কন কীসব বলে, হ্যাঁ, অনেক পরে থাকে। এবার অত চুড়ি পরে একটা মেয়ে, মানে মেয়েরা হাত নাড়লে ঝনঝন যে আওয়াজটা হয়, সেই আওয়াজটাকে বলছে টিঙ্কলিং। লুমিনাস, ভাস্বর, টেন্ডার, নরম, অ্যান্ড ক্লিয়ার, স্পষ্ট। এটা আক্ষরিক অর্থ হলো
এবার এর অন্তর্নিহিত অর্থটা দেখো, এই টিংলিং আওয়াজ, এই আওয়াজটা আরেকটা হয় কি, হাসির আওয়াজ। অর্থাৎ বিয়ের দিন দেখেছো যে মেয়েটার বিয়ে হচ্ছে তার আশেপাশে তার বান্ধবীরা বা অন্যান্য বৌদি টৌদি সব থাকে, মাঝে মাঝেই হো হো করে হাসি, খিলখিল করে হাসে, মানে নিজেদের মধ্যে একটু ইয়ার্কি ফাজলামো হয় এবং মেয়েরা খিলখিল করে হেসে ওঠে, সেটাকেও টিংলিং বলছে। এবং আরও একটা টিংলিংয়ের গভীর অর্থ আছে, সেটা কি, তারপর সেই মানে নববধূ যখন সে তার স্বামীকে কাছে পাবে তখনও তার হাতের চুড়ি নড়ার যে আওয়াজটা, সেটা হচ্ছে টিংকলিং। লুমিনাস, ভাস্বর, টেন্ডার, নরম, ক্লিয়ার, লাইক দ্য ব্রাইডাল লাফটার। তাহলে এই চুড়িগুলো কীরকম, ওরকম ব্রাইডাল লাফটার, অর্থাৎ ওই নববধূর যে মানে প্রাণ খোলা হাসি সেরকম আছে। অ্যান্ড ব্রাইডাল টিয়ার, অসাধারণ জায়গা। এই মাত্র এই 4টে ওয়ার্ডে, ব্রাইডাল লাফটার আর ব্রাইডাল টিয়ার, এই 4টে ওয়ার্ডের জন্য পুরো লাইফটাকে বলে দেওয়া হলো। অর্থাৎ বিয়ের দিন একটা মেয়ে কতটা হাসি মুখে থাকে, কিন্তু তারপরের দিন যখন এত বছর যেখানে বড় হয়েছে তাদেরকে পর করে সে যখন শ্বশুর বাড়ির দিকে চলে যায়, সে কাঁদতে কাঁদতে চলে যায়, তাই না? অর্থাৎ ঘরের খোঁজে ঘরের মানুষ ঘর ছেড়ে যায়, ঘরের খোঁজে, তার মানে কি, শ্বশুরবাড়িটা নতুন ঘর, ঘরের খোঁজে ঘরের মানুষ, মেয়েটা তো এতদিন এই ঘরেরই ছিল, এই ঘরের মানুষ, সেই ঘর ছেড়ে যাচ্ছে। তাহলে যেটা কালকে চরম হাসি আনন্দে কেটেছে, আজকে সেই বাবা মা বা ভাই বোন সবাইকে ছেড়ে যাওয়ার যে কষ্ট, সেই কষ্টের কথা এখানে বলা হচ্ছে ব্রাইডাল টিয়ার। নেক্সট, fourth stanza and last stanza. Some are purple and gold flecked grey. আবার কিছু কিছু চুড়ি হচ্ছে পার্পল রঙের, আবার গোল্ড ফ্লেকড গ্রে, গোল্ড সোনালি, ফ্লেক মানে ওই রঙের ছোপ, মানে সোনালি রঙের ছোপ রয়েছে, অর্থাৎ সোনালি রং রয়েছে, এরকম সোনালি রঙের গ্রে। For she who has journeyed through the life midway. এবার দেখো তার পরের স্টেজটা বলতে গেল, একদম পরপর পরপর স্টেজগুলো আসছে। বিয়ে পর্যন্ত আমরা দেখলাম, এবার বিয়ের পরবর্তী জীবন, মিডিল এজ যেটা, অর্থাৎ ওই 30, 40, 45, 50, এই যে এই সময়টা, এবার সেই সময়টার মেয়েদের কথা বলছে। ওই বয়সী মেয়েদের জন্য চুড়ি আছে, এবং বেশিরভাগ ওই বয়সী যখন চলে যায়, ওই মোটামুটি মিডিল এজে যখন চলে যায়, তখন তাদের অতটা রঙিনের দিকে আর ঝুঁক থাকে না, বেশিরভাগ তাদের ওই সোনা দানার মানে পড়বো এইটা, খুব একটা রং চঙে, যেটা একটা 14, 15, 16 বছরের মেয়েরা পড়বে, সেটা কখনো একটা 40, 35 বছর অতটা রং চঙে তারা পড়ে না, একটু মানে বয়সের সঙ্গে সঙ্গে একটু তারা বেশিরভাগটা সোনার দিকে চলে যায়, মানে সোনার গয়না বেশি পড়বো বা একটু হালকা তারই মধ্যে, এই ব্যাপারটা মানে খুব মানে চকচকে রং সেটা তারা ব্যবহার করে না। তো সেই বয়সী নারীদের জন্য চুড়ি তাদের কাছে আছে। ফরসি কাদের জন্য, ফরসি হু হ্যাজ জার্নি থ্রু দ্য লাইফ মিডওয়ে, যারা জীবনটা জার্নি করে একদম মিডওয়ে অর্থাৎ জীবনের মধ্য গগনে মধ্য পথে এসে হাজির হয়েছে, তাদের জন্য চুড়ি আছে। হুজ হ্যান্ডস হ্যাভ চেরিশড, যাদের হাত চেরিশ করেছে, লালন পালন করেছে। হুজ লাভ হ্যাজ ব্লেসড, যাদের ভালোবাসা আশীর্বাদ দিয়েছে। অ্যান্ড দেখো ওয়ার্ডটা দেখো, ব্লেসড, ব্লেসড BLEST, অ্যাকচুয়ালি একটা ওল্ড ইংলিশ, মানে হচ্ছে ব্লেসের পাস্ট টেন্স, BLESS ব্লেস, তার পাস্ট টেন্স হচ্ছে ব্লেসড। তোমরা এটা ব্লেসড পড়বে, BLESSED, এটা পড়বে, ব্লেসড মানে আশীর্বাদ, তো ব্লেস করেছে, আশীর্বাদ করেছে। অ্যান্ড ক্রেডেলড, দুলিয়েছে, ক্রেডেল মানে দোলনা, দুলিয়েছে। ফেয়ার সন্স, ফুটফুটে বাচ্চা, এখানে ফেয়ার বলতে ফর্সা নয়, ফুটফুটে বাচ্চা, সে তার রং কালো হতে পারে, ফর্সা হতে পারে, আলাদা কথা, ফুটফুটে বাচ্চা এই অর্থে। অনার ফেথফুল ব্রেস্ট, তার বিশ্বস্ত বুকে। অর্থাৎ যারা এই সময়টা পেরিয়ে এসেছে, ওই ছেলে মানুষ করেছে, আশীর্বাদ করে তাদেরকে লালন পালন করে বড় করেছে, সে এসে মিডিল এজে পৌঁছেছে, তাদের জন্যও আছে। এখানে ইঙ্গিতে একটা কথা বলা হলো ভারতীয় নারীদের মনোবাসনাটার কথা। সে নারী, খুব মানে প্র্যাকটিক্যাল জায়গা এটা, কিন্তু বেশিরভাগ নারী চায় তাদের সন্তান, এখানে ডটারের কথা বলেনি, ফেয়ার ডটার বলেনি, কিন্তু ফেয়ার সন্স বলছে। খেয়াল করলে
কবি একটা মহিলা কবি, কিন্তু তারও মনের মধ্যে কি এই যে ফেয়ার সংসার, ভারতীয় নারীদের কি সবাই মানে একটা ফুটফুটে ছেলে হোক। এবারে অনেকে কি প্রথম সন্ধ্যাটা সবাই ছেলে হোক, তারপরে মেয়ে হোক, এই ব্যাপারটা একটা থাকে, তারপরে একটা মেয়ে হলে ভালো হয়, এরকম ব্যাপারটা। কিন্তু প্রথমে সবাই কিন্তু সন্তানই চায়, এটা একটা স্বাভাবিক মানসিকতা ভারতীয়। যদিও এখন কিন্তু এটা একদম আমি একদম বর্তমান সময়ের কথা বলছি, এই মানসিকতাটা পাল্টেছে। এখন ছেলে মেয়ে কোনো ব্যাপার নাই, যাই যেটাই হবে তাকে ভালোভাবে মানুষ করবে, এখন কারণ ছেলে মেয়ের মধ্যে কোনো, কিন্তু এটা তো ধরো স্বাধীনতার ওই আশেপাশে ওই সময় লেখা, তখনও কিন্তু ওই যে মানে ছেলে হোক এই ব্যাপারটার প্রতি অনেকটা, এখনো যে নেই তা না, কিন্তু অনেকটা কেটে উঠেছে এই ব্যাপারটা, এই মানসিকতা থেকে অনেক বেরিয়ে এসেছে মানুষ, ঠিক আছে। অ্যান্ড সার্ভস আর হাউস হোল্ড ইন ফ্রুটফুল প্রাইড, এবং তার হাউস হোল্ড মানে পুরো গৃহকর্মের কথা বলছে, একটা গৃহবধূ হিসাবে সে তার ঘরে ওই ফ্রুটফুল মানে ফলদায়ী প্রাইড, গর্বের সঙ্গে, অর্থাৎ গর্বের সঙ্গে সে তার শ্বশুর বাড়ির জীবনযাপন করেছে। অ্যান্ড ওয়ার্শিপ দ্য গডস, ঈশ্বরের প্রার্থনা করেছে, ঈশ্বরের সাধনা করেছে অ্যাট হার হাজব্যান্ড সাইড, স্বামীর পাশে বসে। অর্থাৎ সবার প্রতি যেমন কর্তব্য করে এলো, স্বামী সন্তানের প্রতিও যেমন করলো, ঠিক সেরকম স্বামীর প্রতি কর্তব্যতেও তার ত্রুটি নেই। স্বামীর প্রতি কর্তব্য করেছে এবং স্বামী স্ত্রী একসঙ্গে মিলে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে সংসারের সার্বিক মঙ্গলের জন্য। এই হলো একটা ভারতীয় নারীর মানে সমগ্র জীবনযাত্রা। তারপরে স্টেজটা আর যায়নি, অর্থাৎ বৈধব্যের জায়গাটা যায়নি, কারণ এটা পুরোটা কালার নিয়ে আলোচনা হলো, চুরি টুরি এই ব্যাপার নিয়ে আলোচনা হলো। যেহেতু তারপরের স্টেজে মেয়েরা মানে ওই জায়গাটায় যায় না, সেই জন্য এখানেই শেষ করলো কবিতাটা, ঠিক আছে। আমি চেষ্টা করলাম যতটা সম্ভব ডিটেলে বলতে, এবং এর পরবর্তী যে টেক্সটগুলো আছে, আরও কবিতা আছে, নাটক বা প্রোজ যেগুলো আছে, সবই আমি একদম এইভাবে ইন ডিটেল 1 by 1 দিয়ে যাব। সঙ্গে থেকো, আশা করি তোমাদের খুব উপকার হবে। ভালো থেকো।